প্রশাসনে মাঠ পর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তা জেলা প্রশাসকদের সঙ্গে সামনাসামনি মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত বাৎসরিক ডিসি সম্মেলনে গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যেন আর অসাংবিধানিক সরকার না আসতে পারে সেজন্য সতর্ক থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে জেলা প্রশাসকদের আরও মনোযোগী হতে বলেছেন। প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। হাইকোর্টের রায় অবৈধ এবং আপিল বিভাগের সিদ্ধান্তে সে রায় স্থগিত হয়ে বিচারাধীন থাকলেও জেলা প্রশাসকেরা বলেছেন, ডিসিদের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা না থাকলে নির্বাচনের সময় সংকট তৈরি হতে পারে। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকেরা চাওয়া মাত্র পুলিশ পাঠানোর নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য জেলা প্রশাসকদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বলেন। তবে সম্মেলনের মুক্ত আলোচনায় মাঠ পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে ডিসিরা প্রায়ই মামলা, হয়রানি আর সরকারি দলের প্রভাবশালী নেতা বা জনপ্রতিনিধিদের রাজনৈতিক হস্তক্ষেপের মুখোমুখি হন। এমন প্রসঙ্গ এলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের কেউ উন্নয়ন কাজে বাধা দিলেই তাকে জানাতে বলেছেন। অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপে জেলা প্রশাসনের ঠিকমতো দায়িত্ব পালন করতে না পারার প্রেক্ষিতে জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কাজ করা আর ক্ষমতাসীন দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিকে নালিশ করার এসব পরামর্শ কতটা কার্যকর? আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের মেয়াদকালের সর্বশেষ ডিসি সম্মেলনে কি পুলিশ, জনপ্রতিনিধি, প্রশাসনের মধ্যে দূরত্ব কমানোই ছিল বড় লক্ষ্য? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, সাবেক স্বরাষ্ট্র সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের সদস্য কামাল উদ্দিন আহমেদ এবং সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান। স্বাগত আপনাদের তিনজনকে। আমি ওয়ালিউর রহমান, আপনাকে দিয়েই যদি শুরু করি, যে আপনি কি মনে করেন যে যখন প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কাজ করবার কথা বলছেন, কি বোঝাতে চাইছেন তিনি? কারণ ডিসিরা তো অনেকেই বলেছেন বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এসেছে ওই সম্মেলনের আলোচনায়, যে অনেক সময় আসলে জনপ্রতিনিধি এবং রাজনৈতিকভাবে ক্ষমতাশালীরাই অনেক গুরুতর সমস্যার সৃষ্টি করছেন তাদের কাজে। ধন্যবাদ। এই যে সমস্যার কথা বলা হলো, যেটা প্রধানমন্ত্রী বলেছেন এবং যার উত্তরে ডিসি সাহেবরা যে কথা বলেছেন, এটা একটা সাধারণ দেশ চালানোর প্রক্রিয়ার ভিতরেই এটা এসে যায়। এবং এর বাংলাদেশ কিন্তু একটা নট দ্য অনলি কান্ট্রি, যে একমাত্র দেশ না যেখানে এরকমের সমস্যা আছে। এমনকি হয়তো খেয়াল করেছেন যে কিছুদিন আগে দুটো নির্বাচন হলো গ্রেট ব্রিটেনে। একটা হলো রেফারেন্ডাম আর একটা নির্বাচন। এবং সেখানেও যারা কাউন্টি প্রশাসনে যারা আছেন, এবং যেহেতু রেফারেন্ডামে একটা তিক্ত অভিজ্ঞতা রয়ে গেছে, একটা বড় ডিভাইসিভনেস সৃষ্টি করেছে সারা ব্রিটেনে, সেই জন্য ইলেকশনের সময় দেখা গেছে যে একটা ব্রেক্সিট গণভোটের কথা বলছেন। ব্রেক্সিট, হ্যাঁ, ওই একটাই তো হলো। তো সেখানে যারা কাউন্টি দেখাশোনা করে, বিভিন্ন জায়গায় দেখাশোনা করে, দেয়ার ওয়াজ এ বিটারনেস। এবং সেই বিটারনেসের ফলে কিন্তু থেরেসা মে ইলেকশনে অলমোস্ট শি ওয়াজ নট টু বি ডিফিটেড, বাট শি কুডন্ট গেট দি নেসেসারি মেজরিটি। তিনি সরকার গঠন করতে পারলেন না। বাংলাদেশের ক্ষেত্রে বলবো যে এখানে হয়তো এটা বেশি হয়, যে নির্বাচিত প্রতিনিধিরা তাদের যে যতটুকু দায়িত্ব থাকার দরকার বা অ্যাকাউন্টেবিলিটি থাকার দরকার, সেই অ্যাকাউন্টেবিলিটিটা আরও কঠোর হতে হবে। এবং সেই অ্যাকাউন্টেবিলিটিটা, যেহেতু আমরা একটা ইউনিটারি সরকার, আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা হতে হবে এই রাজধানী থেকে যেতে হবে। সে কীভাবে যেতে হবে, সে বিভিন্ন উপায় আছে বিভিন্ন দেশে। যদি সিকিউরিটি কেন্দ্র থেকেই জবাবদিহিতাটা নিশ্চিত করতে হবে, কেন্দ্র থেকে আপাতত, যেহেতু আমরা এখনো সেইভাবে কি বলে আপনার যে আমাদের শাসনটাকে আরো বিকেন্দ্রীকরণ করতে পারি। প্রধানমন্ত্রী ডিসি সম্মেলনেও তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। দ্যাটস রাইট। ক্যাপিটাল থেকে, রাজধানী থেকে আমরা দূরে নিতে পারিনি। এটা যা কিছু হচ্ছে
এখন আমেরিকাতে যেটা বলা হয় যে বাক স্টপস অন দ্য টেবিল অফ দ্য প্রেসিডেন্ট, ইয়েস, সেখানে যদি আমরা ট্রাম্প সাহেবকে বাদ দিই, ট্রাম্প সাহেবের আগে যত প্রেসিডেন্ট হয়েছে অ্যান্ড্রু জনসন ছাড়া সব জায়গাতেই সেখানে ক্ষমতা সম্পূর্ণভাবে বিকেন্দ্রীকরণ করা হয়, সমস্ত স্টেটে তারা করে। কিন্তু আমাদের এখানে সেটা এখনো হয়নি এবং সিদ্ধান্ত তারা নিচ্ছে এবং স্টেট হাউস থেকে সিদ্ধান্ত নিচ্ছে, প্রয়োজনে তারা ওয়াশিংটনকে জানাচ্ছে যে আমরা এটা করেছি। বাংলাদেশে প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন বা করেছেন, আরও অনেকে বলেছেন, যেটা আপনার টেলিভিশনে দেখলাম, সেখানে এই সমস্যাটা আছে এবং এটা আমি বলবো যে সমস্যাটা সমাধান করতে গেলে দুই পক্ষকেই এগোতে হবে এবং সেখানে যেন আমরা যে দেশ স্বাধীন করেছি যুদ্ধের মাধ্যমে, যে মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা একটা ইউনিক কেস এটা, এবং সেই চেতনাটা যদি আমার ভিতরে থাকে এবং আরেকজন যে আছে আমার সামনে তার ভিতরে থাকে, সেই চেতনা থাকলে কিন্তু আমি দেখি না যে সেখানে কোনো রকম সমস্যা। আমি আপনাদের আসলে ব্যক্তিগত অভিজ্ঞতাও জানতে চাইবো যে আসলে এই জনপ্রতিনিধি রাজনৈতিক প্রভাবশালীদের প্রভাব মুক্ত হয়ে কাজ করা প্রশাসনের পক্ষে কতটা সম্ভব হয়, সেই বিষয়টিও জানতে চাইবো। আর আপনি যে বলেন কেন্দ্র থেকে সমাধান করতে হবে, কোনটি সমাধান করতে হবে যাতে জেলা প্রশাসন জনপ্রতিনিধিদের মানে মিলেমিশে চলে, নাকি জনপ্রতিনিধিরা যাতে অন্যায্য প্রভাব না খাটায়? এক নম্বর সেটা যে জনপ্রতিনিধি যেন কোনো অন্যায্য প্রভাব না খাটায়, এবং তার জন্য কি লাগবে বলেছি আপনাকে আমি, যে অ্যাকাউন্টেবিলিটির জন্য সেখানে এই আপাতত আমাদের এখান থেকে এটা চালাতে হবে। আমি অবশ্যই জানতে চাইবো যে ওবায়দুল কাদের যে ফর্মুলা দিয়েছেন তাতে তা সম্ভব হবে বলে মনে করেন কিনা, যে তাকে নালিশ করতে, তাকে অভিযোগ জানাতে বলেছেন। অ্যাকাউন্টেবিলিটি ছাড়া আপনি যেটা চাচ্ছেন সেটা আমরা পেতে পারবো না। অন্তত 50% যদি পাই আমরা, তাহলে আমরা বহু এগিয়ে যেতে পারবো। মোফাজ্জল করিম, আপনার কাছে যেতে চাই যে আসলে কি স্থানীয় জনপ্রতিনিধিরা প্রভাব খাটান, সেটা একটা নতুন সমস্যা, মানে জেলা প্রশাসকরা বলছেন এবং প্রধানমন্ত্রী বলছেন মিলেমিশে কাজ করতে হবে, নাকি এখানে একটা নেতৃত্বের দ্বন্দ্ব আছে? বিচার বিভাগ নির্বাহী বিভাগের মধ্যে যেমন একটা ঐতিহাসিক দ্বন্দ্ব আছে, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যেও আছে নাকি? মানে কে জেলার রাজা, এই একটা সমস্যা। জেলার রাজা কেউ নয়, জেলার রানীও কেউ নয়। জেলা এবং সমস্ত বাংলাদেশ হচ্ছে জনগণের। আমাদের সংবিধানে সেই কথাটা পরিষ্কারভাবে বলা আছে এবং দুঃখজনক হলো সত্য, সংবিধানে আরেকটা কথা বলা হয়েছে স্পষ্টভাবে স্থানীয় শাসন সম্বন্ধে, যে স্থানীয় শাসন পরিচালিত হবে স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। বাস, তার মানে কি, যদি উপজেলা হয় তাহলে উপজেলাতে পরিষদ যেটা থাকবে তারাই নেতৃত্ব দিবে, জেলা যদি হয় তাহলে জেলা পরিষদ যেটা হবে ইত্যাদি। কিন্তু কাজটা এখন পর্যন্ত আজ পর্যন্ত হয়নি, প্রায় অর্ধ শতাব্দী হয়ে গেল স্বাধীনতার, হয়নি। তো সেই ব্রিটিশ আমলে, এবং ব্রিটিশ আমল বলতে যে 1947 বা 45 বা 40 তা নয়, সেই অষ্টাদশ শতাব্দীতে আপনার 1765 ইংরেজিতে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেশ শাসন করছিল, তখন তারা প্রয়োজন অনুভব করেছিল যে এক ব্যক্তি থাকতে হবে, মাইন্ড ইউ 250 বছর আগের কথা, এক ব্যক্তি থাকতে হবে যে সমস্ত এলাকার রাজস্ব আদায়ের জন্য মূলত সে সুপারভিশন করবে ঠিকমতো হচ্ছে কিনা, ওই খেয়াঘাটে যেটা উঠবার কথা উঠছে কিনা, বাজারটা থেকে যেটা উঠবে ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য একজন সুপারভাইজার নাম দিয়ে শুরু করেছিল 1765-তে। পরে 1773-এ গিয়ে এই নামটা পরিবর্তিত হয়ে 73 অথবা 72, আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, নামটা পরিবর্তন হয়ে কালেক্টর হয়ে গেল, কারণ সে কালেকশনের ব্যাপারে মূলত ছিল আর কি। এবং কালেক্টর সাহেবের উপরে তখন দায়িত্ব আরো অন্যান্য পড়ে গেল, বিচার কাজ পড়ে গেল, তখন পর্যন্ত জেলা জজের পদ সৃষ্টি করা হয়নি। তারপরে যদিও একজন পুলিশের এইভাবে ঐতিহাসিকভাবে 250 বছর ধরে ঐতিহাসিকভাবে এই কাজটা জেলা প্রশাসনের উপরেই আর কি, অর্থাৎ কাজ। এরপরে তো কত উন্নয়নমূলক ডিপার্টমেন্ট ইত্যাদি এসছে, সেবামূলক ডিপার্টমেন্ট এসছে, সবাই এসছে, কিন্তু জেলা প্রশাসককে এখন পর্যন্ত ওই আগের দায়িত্বটাই পালন করে আসছে। কিন্তু এটা তো কোনো নতুন কথা না যে জনপ্রতিনিধির সঙ্গে মিলেমিশেই তাকে কাজ করতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন একটা কথা, প্রভাবের কথা বলছিলেন আর কি।
দেখুন, আমি যেহেতু 3টা মহকুমাতে এসডিও ছিলাম পাকিস্তানি আমলে, বাংলাদেশ আমলে 3টা জেলাতে ডিসি ছিলাম, তারপরে একটা বিভাগের, রাজশাহী বিভাগের কমিশনার ছিলাম, হ্যাঁ, এছাড়া এডিসি চাকরি, অর্থাৎ ফিল্ডের অনেক কিছু করেছি। দেখুন, আমরা যখন চাকরি করেছি ফিল্ডে এই পদগুলোতে আর কি, তখন কে রাজা কে রানী ইত্যাদি প্রশ্ন উঠে নাই। তখন আমরা আমাদের আইন মোতাবেক আমরা আমাদের দায়িত্ব পালন করে গেছি। আমাদের উপরে অর্পিত দায়িত্বটা আমরা সবসময় চেষ্টা করেছি যে আইনের কিতাবে যা লেখা আছে সেইভাবে চলবো। হ্যাঁ, তার মধ্যে স্বভাবতই স্থানীয় জনপ্রতিনিধি যারা, তারা আমাদের কাছে এসছেন, এসে বিভিন্ন ব্যাপারে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, পরামর্শ দিয়েছেন, তদবিরও করেছেন। এমন না যে তখন তদবির হতো না, কিন্তু এই রকম ধরনের ছিল না। তখন আমরা সম্পূর্ণ, আমি বলবো, প্রভাবমুক্ত হয়ে পাকিস্তানি আমল বলুন, আর এমনকি বঙ্গবন্ধুর আমলে বা তারপরেও এই হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, এই তো সেদিন মাত্র ছিলেন রাষ্ট্রপতি, হ্যাঁ, 80-র দশকে, তখনও কিন্তু প্রভাবমুক্তভাবেই জেলা প্রশাসকের দায়িত্ব পালন আমি করেছি বা আমরা আমি আসবো আপনার কাছে আবারও। কামালউদ্দিন আহমেদ, আমি আপনার কাছে যেতে চাই যে আপনি সাবেক স্বরাষ্ট্র সচিব ছিলেন এবং আপনি স্বরাষ্ট্র জি, সচিব, আমি সাবেক অতিরিক্ত সচিব আইসিটি। জি, জি, আমি আপনার কাছে যেতে চাই, আপনি পাবলিক সার্ভিস কমিশনের সদস্য। জি, আমি আপনার কাছে জানতে চাই আসলে যে আপনি যদি আমাকে বলেন যে এই যে বলা হচ্ছে যে জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কাজ করতে হবে, এখন কি বিষয়টা এমন দাঁড়িয়েছে সেই তত ভালো আমলা যিনি যত বেশি জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কাজ করতে পারেন? আপনি যদি বরগুনার ঘটনাটি ধরেন, এই একেবারে সাম্প্রতিকতম যে ঘটনাটি, তারেক সালমান ইউএনওর সঙ্গে যে ঘটনা ঘটলো, সেখানে তো দেখা যাচ্ছে যে আসলে সেখানকার রাজনৈতিক প্রভাবশালীরা নানাভাবে প্রশাসনকে প্রভাবিত করে এক ধরনের বিপদগ্রস্ত করছে। ধন্যবাদ। দেখুন, আমাদের জ্যেষ্ঠ একজন সরকারি কর্মকর্তা ওনার ব্যক্তিগত জীবন থেকে এবং সরকারি কর্মকর্তাদের কি আচরণ হওয়া উচিত এই সম্পর্কে উনি কিছু বলেছেন, আলোকপাত করেছেন। আমি বলবো যে জনপ্রতিনিধিরা হলেন ট্যাক্স পেয়ারদের প্রতিনিধি, এদেশের যারা দেশের মালিক তাদের প্রতিনিধি। আবার সরকারি কর্মকর্তারা হলেন ট্যাক্স রিসিপিয়েন্টদের, অর্থাৎ সরকারের যারা সরকার ট্যাক্স রিসিভ করেন সেই অর্থে যারা লালিত, সেক্ষেত্রে একটা সমন্বয়, একটা সংযোগ অবশ্যই থাকা উচিত এবং দেশ গঠনে, দেশ শাসনে তাদের জনপ্রতিনিধিদের মতামত, সম্মতি অবশ্যই তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, সমন্বয় করা প্রয়োজন। কিন্তু এখন তত যোগ্য সরকারি কর্মকর্তা যিনি যত বেশি জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের মতামত নিয়ে কাজ করতে পারেন না, সেভাবে বলা হয়নি। বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমরা সরকারি কর্মকর্তা, আপনারা জেলা প্রশাসক, জেলার প্রতিনিধি সরকারের, আপনারা জেলার যে জনগণের প্রতিনিধি, তাদের সাথে সমন্বয় করে, তাদের সাথে তাদের মতামত নিয়ে, তাদের সম্মতি নিয়ে সম্ভব হলে যতদূর সম্ভব আপনারা সেইগুলি বাস্তবায়ন করবেন, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। তার মানে এই না, উনি সেই ধরনের কোনো ইঙ্গিত দেন নাই যে জনপ্রতিনিধিরা যদি অবৈধ কোনো আবেদন করেন, অবৈধ কোনো চাপ সৃষ্টি করেন, সেটা পালন করতে তাকে হবে। এবং আমাদের জ্যেষ্ঠ দুইজন কর্মকর্তা আছেন। সরকারি কর্মকর্তারা তাহলে কিসের চাপের কথা বলেন, বা জেলা প্রশাসকরাই বা কি ধরনের চাপের কথা বলেন? তাহলে এটা আমাদের জ্যেষ্ঠ যারা কর্মকর্তা, দুইজনেই সাবেক সচিব ছিলেন এবং একজন সারা বিশ্বে কাজ করেছেন, আরেকজন খুব নামকরা একজন সচিব ছিলেন। উনি বঙ্গবন্ধুর খুব বিশ্বস্ত একজন সহকর্মী ছিলেন। এই চাপ, এটা এখন যেভাবে বলা হয়ে থাকে, এটা একটা প্রয়োজন বোধে আপনি বলতে পারেন যে একটু ফ্যাশনে দাঁড়াইছে। একটা কালে আমরা যখন চাকরি করতাম, নবীন অফিসার, তখন উপসচিবদের রুমে আমরা কক্ষে ঢুকতে পারতাম না, আর উনি তো তখন সচিব ছিলেন। এখন কিন্তু সচিব পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে যে কেউ যে কোনো কথা বলতে পারে, জনগণও তার প্রতিনিধিদের কাছে বলতে পারে, তার প্রতিনিধিরা উচ্চ পর্যায়ে বলতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জনগণের সাথে সরাসরি কথা বলেন তার অফিসে। তার এটা ভালো না মন্দ? এটা ভালো,
এটা ভালো। এবং আমি একজন জ্যেষ্ঠ কর্মকর্তার, দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তার সম্মুখে বলছি, ওনারা অনেক ভালো ছিলেন, ওনাদের কাছে অনেক তথ্য এবং সততা আমরা শিখেছি। কিন্তু গত 40 বছরে, 60 বছরে, গত 20 বছরে যে উন্নতি না হয়েছে, বিগত কয়েক বছরের মধ্যে তার চেয়ে বেশি উন্নতি হয়েছে। এই ভুলভ্রান্তির মধ্যেও সেই উন্নতির জন্য আমি যদি বলি যে একটা ইন্টারেকশন, যোগাযোগ, এই যে আপনি জানতে পেরেছেন যে একটু চাপটা হয়, এটা চাপটাও যে হয় এটাও তো আপনি জানতে পারছেন। আজকে আপনি আমাদেরকে ডেকেছেন, আমরা কথা বলছি, জনগণ জানতে পারছে। আমি একটা বিরতির পর ফিরে বলবো যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ওবায়দুল কাদের যে কথা বলেছেন যে কেউ প্রভাব খাটাতে চাইলে তাকে বলা, এই প্রেসক্রিপশনটা কেমন কাজ করবে বলে মনে করেন, এই ফর্মুলাটা? আর ওবায়দুল কাদেরই আবার বলেছেন যে মন্ত্রী এমপিদের পিছনে ঘুরে প্রশাসনকে বেশি সময় নষ্ট না করতে। কাজে যেই ভালো ইন্টারাকশনের কথা বলছেন কামালউদ্দিন আহমেদ, সবসময় সেটা ভালোই হচ্ছে কিনা সেটাও আমি জানবো। একটা বিরতির পর দর্শক থাকুন, জি অবশ্যই দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। কামালউদ্দিন আহমেদ, আপনি শুরু করেছিলেন যে আপনি মনে করেন যে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা সকলে এখন মানে মিডিয়ার সঙ্গে কথা বলছে, নিজেরা অনেক বেশি কথা বলছে, তাতে উন্নয়নের গতি বৃদ্ধি পেয়েছে, তাদের একটা পারস্পরিক চাপ সৃষ্টি হয়েছে এবং সেটাকে আপনি ভালো হিসেবে দেখছিলেন এই ইন্টারাকশনকে, আমি কি ঠিক বুঝেছি? কিন্তু বিষয়টিকে কি অন্যভাবেও দেখা যায় কিনা? মানে ওবায়দুল কাদের সাহেবও এই ডিসি সম্মেলনে বলেছেন যে প্রশাসনের কর্মকর্তাদের মন্ত্রী এমপিদের পেছনে বেশি সময় নষ্ট করবার দরকার নেই। মোহাম্মদ জিয়াউর রহমান নামে আমাদের একজন দর্শক বলছেন যে প্রশাসনের কর্মকর্তারা আসলে শ্রদ্ধা হারাচ্ছেন কিনা সরকারি দলের তোষণ করে প্রমোশন পাওয়ার চেষ্টা করতে গিয়ে। আমাকে বলছেন? জি দেখেন, প্রতিটা মানুষের ব্যবসায় হোক, চাকরিতে হোক, রাজনীতিতে হোক, তার একটা উচ্চাকাঙ্ক্ষা থাকবেই। সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্যে সে বা তিনি তার নীতিকে সমুন্নত রেখে, তার আদর্শকে সমুন্নত রেখে সে তার যে টার্মস অফ রেফারেন্স যে কাজের সেটা করে যাবেন। এবং সেই ক্ষেত্রে আমি তো আবারও বলছি যে আমি অত্যন্ত জ্যেষ্ঠ দুইজন কর্মকর্তার সম্মুখে বলছি, অতীতে খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এমন কোনো ঘটনা নাই। যিনি সততার, যিনি নিষ্ঠার, কর্মে দক্ষতা রেখেছেন, তিনি ব্যবসায় যেমন সফল হয়েছেন, সরকারি কর্মকর্তা হিসাবেও ওনারা সফল হয়েছেন, ভবিষ্যতেও হবেন। এখানে যে অন্য কোনো পথ যারা অবলম্বন করেন তারা অতীতেও খারাপ ছিলেন, বর্তমানেও খারাপ, ভবিষ্যতেও খারাপ। যার কাছে যে একজন কর্মকর্তা যাবেন, একমত কিনা? আপনাদের উদাহরণ দিচ্ছেন বারবার, কিন্তু আপনি মনে করেন কিনা যে এখন আসলে মানে সততা, নিষ্ঠা, দক্ষতার মূল্যায়ন অনুসারে প্রশাসনিক কর্মকর্তারা তাদের চাকরিতে পদোন্নতি বলুন, সকল সুবিধাদি পাচ্ছেন কিনা? অত্যন্ত দুঃখের সঙ্গে এবং বিনয়ের সঙ্গে বলতে চাই, ওই যে শব্দগুলো বললেন, সততা, নিষ্ঠা, দক্ষতা, যোগ্যতা, এগুলো দিন দিন আস্তে আস্তে এগুলা অদৃশ্য হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তার কারণ হলো এখন প্রমোশন পেতে হলে, ভালো পোস্টিং পেতে হলে পরে এই সমস্ত গুণাবলীর, দক্ষতা আর যোগ্যতা আর সততা ইত্যাদি চাইতে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে কার সঙ্গে কার লাইন ঠিকঠাক আছে। একটা শব্দ আজ থেকে 20 বছর আগে আমরা জানতাম না, ওয়ালিও জানতো না, আমিও জানতাম না। ওয়ালি আর আমি আবার একই ব্যাচের, আমরা, ও ফরেন সার্ভিসে, আমি সিভিল সার্ভিসে। তো সেটা হচ্ছে দলীয়করণ। এই শব্দটি যখন আমদানি হয়েছে বাংলাদেশের প্রশাসনে, এবং অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এটা হওয়ার পরে থেকে ডিএনএ টেস্ট আরম্ভ হয়েছে। ডিএনএ টেস্ট হচ্ছে কি সেই কর্মচারীটি, হ্যাঁ, এটা হচ্ছে এই ধরনের ডাক্তারি শাস্ত্রের যে ডিএনএ। আপনি ইতিহাস দিয়ে শুরু করেছিলেন, ভীষণ কৌতূহলোদ্দীপক ছিল, আলোচনা করতে পারলে ভালো লাগতো যে আমলাতন্ত্রের ইতিহাস। কিন্তু এইও কি সত্যি যে আপনি যে সময় পর্যন্ত বলছেন তখন তো জনপ্রতিনিধির কোনো ব্যাপারই নাই, মানে এরশাদের জনপ্রতিনিধি নাই, জনপ্রতিনিধির সঙ্গে মিলে কাজ করার ব্যাপার নাই। বঙ্গবন্ধুর সময় এমপিরা ছিলেন না, আমি তখন কুষ্টিয়ার জেলা প্রশাসক, পরবর্তী পর্যায়ে পরে গেলাম আবার খুলনাতে, অনেক এমপি ছিলেন, পাওয়ারফুল এমপিরা ছিলেন, আওয়ামী লীগের খুব শক্তিশালী নেতারা ছিলেন। কই, তারা বিভিন্ন বিষয়ে আমাকে তারা অনুরোধ করেছেন, কিন্তু অন্যায় অনুরোধ
কদাচিৎ করেছেন, এবং যদি আমি বলেছি সরি এটা করা যাবে না, এটা আইনত হবে না, বাস ওখানে এটা সমাপ্তি ঘটেছে। কিন্তু এখন তো সেটা হচ্ছে না। এখন না হয়ে যে এই ধরনের অন্যায় অনুরোধ বা উপরোধ যে মানছে না তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। উদাহরণ, সর্বশেষ উদাহরণ সেটা হচ্ছে গিয়ে ওই বরগুনার আগলঝড়ার সেই ইউএনও গাজী তারেক সালমান। তার তো পিছনের ইতিহাসটা পত্রপত্রিকায় এসেছে, আমরা তো জানতাম না যে সে একজন বড় নেতার ভাইসটাকে সে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছিল, এবং বের করেছিল বলেই তার উপরে এসে চড়াও হয়েছিল সবাই। চড়াও হওয়ার পরে সে বলেছিল যে না, তুমি অন্যায় আচরণ করতে, তোমাকে কিন্তু আমি জেল দিব। তারপরেও আরো ইয়ে হয়েছে, 6 মাসে তাকে জেল দেওয়া হয়েছে। তখন তাকে চ্যালেঞ্জ করা হয়েছে, তাহলে তোমাকে দেখে ছাড়বো, এই ধরনের। আচ্ছা, তারপরে তার ওখানে নাকি যে সমস্ত গমটম এনাতেনা যেত, রিলিফের জিনিসপত্র যেত, বা সরকারি বরাদ্দ যেত, উন্নয়নের কাজটা যেত, সেগুলো এত সুন্দরভাবে সিজিল মিছিলভাবে সে করতো। অফিসার হিসেবে তার খুব সুনাম আছে আর কি। সেখানে তদবির চলতো না, এটাই হলো দেখে তার দোষ। তারপরে তো তার কি হয়েছে বাকিটুকু আর রহমান, আপনি একমত কিনা? কিন্তু আমি তো এটা একটু বলতে চাই যে মানে ঐতিহাসিকভাবেই তো বাংলাদেশে আমরা এই যে উনি এই প্রসঙ্গগুলো তুললেন যে গম বলুন, গম চুরির কথা বলুন, রিলিফের অনিয়ম বলুন, এই কথাগুলো তো আমরা শুনেছি। কাজেই প্রশাসনের সঙ্গে প্রভাবশালীর যে একটা চাপ প্রয়োগের সম্পর্ক, সেটা কি আসলে এখনই বেড়ে গেল? এই জনপ্রতিনিধিদের আমলে বিশেষভাবে বেড়ে গেল? না, আমি এখানে একটু ভিন্ন আঙ্গিকে দেখব এটা। যে সমস্যাগুলোর কথা আমরা বলছি এগুলো আগেও ছিল। প্রশাসন বলে যখন সৃষ্টি হয়েছে, এটা শুধু বাংলাদেশে না, আপনি যান যে আমাদের লিখিত সভ্যতার ভিতরে যেটা দেখতে পারি, গ্রিসে যান, সেখানে এই একই প্রশ্ন সক্রেটিসকে করা হলো যে কিছু বলেন আপনি যে এটা আমাদের এখানে এত করাপশন হয়েছে, কি করে আমরা ঠিক করব। আবার ঠিক একইভাবে আপনি যান, যখন ভারতে আসেন, কৌটিল্যকে বলা হলো যে এই করাপশন বন্ধ করতে হবে, প্রশাসন কাজ করছে না ঠিকমতো, কাজ করেন আপনি। তখন তিনি কি উত্তর দিয়েছিলেন সেটা বোধহয় আপনারা শুনেছেন, সে বিখ্যাত উক্তি। মহারাজকে গিয়ে বললেন যে মহারাজ, মাছ তো পানিতে বেঁচে থাকে, তো ওরা তো একটু পানি খাবেই, তো পানি না খেলে বাঁচবে কি করে তারা? তো কাজেই যে আমরা যে অ্যাডমিনিস্ট্রেশন কথাগুলো বলছি, একেবারে একটা সৎ শুদ্ধ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অসৎ অশুদ্ধতে পরিণত হয়েছে ভাববার জায়গা আছে কিনা? সেখানে আছে একটা জিনিস যেটা বন্ধুবর মুফাজ্জল বলেছেন, যে বঙ্গবন্ধুর যে 3.5 বছর তিনি পেয়েছিলেন, সেই 3.5 বছর আমি বিদেশে ছিলাম, তবুও খুব ঘনিষ্ঠভাবে তার সঙ্গে আমি কাজ করেছি, জানার সুযোগ হয়েছিল। তিনি 2 বার জেনেভা এসেছেন ওই সময়। দেখছি যে তখন যারা আমরা বিদেশে ছিলাম, সেখানেও কিন্তু কোনো রকমের অন্যায় আবদার কেউ শোনেনি, সরকার শোনেনি, সরকার গ্রহণ করেনি। যেটা উনি বললেন যে অন্যায় আবদারের কথা, ওই সময় তিনি অনেক কাজ করেছেন দেশের থেকে, তিনি কিছু করতে না চাইলেও করেন। না না না, আমি সেটা মনে করি না। দেখুন, আমি তো যখন পর্যন্ত প্রবলেমস হয়েছে, কিন্তু সেই প্রবলেমটাকে আমাদের যেতে হবে, শিকড়ে যেতে হবে। শিকড়টা হচ্ছে যে আমার এক্সপেরিয়েন্সে যা আমি দেখেছি, এবং সেটা বেশ বড় ধরনের এক্সপেরিয়েন্সই বলবো আমি, যে আমার দেশের বিভিন্ন সরকার এবং সমস্ত সরকারকে আমি দেখেছি, যেরকম উনিও দেখেছেন, এবং বিদেশেও দেখেছি আমি, যে আপনি যদি একজন ভালো অফিসার হন, কি দরকার সেখানে আপনাকে তো আপনার যে সিনিয়র, তার কথা তো শুনতে হবে তো, বিকজ দ্য সিনিয়র অর দ্য সিনিয়র মোস্ট, একটা সচিব, একটা অ্যাম্বাসেডার, তিনি যা বলবেন, তিনি রিফ্লেক্ট করছেন সরকার থেকে হুকুম যেটা আসছে। সেই হুকুমটা নিয়ে, এটা গোপন বার্তা হতে পারে বা সাধারণ অক্লিয়ার হতে পারে, আপনি দেখে সেটা আপনার জুনিয়রকে বলবেন তুমি এটা করো। যদি জুনিয়র না করে, তখন আপনি তাকে শাসন করবেন। এবং সেইখানে প্রশ্ন আছে, অনেকে বলবেন যে হ্যাঁ, উনি যদি বিএনপি করেন, বিএনপির কাছে যাবেন, উনি আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের কাছে যাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি ঠিক মতো চালান বা চলেন, তো আমি ঠিকমতো চললে কি এখন প্রমোশন, আমি মনে করি না যে জি না, সেটা আমি এই কথাটা বলবো যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু there is a bit of a difference। সেটা কি,
যে বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্যাটা আমি বিদেশের থেকে এবং দেশের থেকে ফেস করেছি সেটা এন্টায়ারলি ডিভাইডেড বাই আপনি মুক্তিযুদ্ধ করেছেন কিনা আর আমি করেছি কিনা। এটা মুক্তিযুদ্ধ এবং অমুক্তিযুদ্ধের ভিতরে এখনো চলছে না, সেটা এখনো চলছে, সেটা এখনো চলছে। আমার ক্ষেত্রে আমার জীবনে I was the first person to be made an OSD। কারণটা কি? কারণ হলো যে বঙ্গবন্ধু মারা গিয়েছেন, কারণ হলো যে আমি কেন শেখ মুজিবকে I went beyond the call of my duty to look after him in Geneva কেন করলাম। এটা সামারিতে লেখা, সামারি লিখতে হয় তো। ও মানে আমি এখন একদম পরিষ্কার, আমি আসছি একটা বিরতির পর ফিরবো আপনার কাছে। মানে আপনি বলছেন মোফাজ্জল করিম যাকে আওয়ামী লীগ বিএনপি খোঁজার ডিএনএ টেস্ট বলছেন, মানে তা খুঁজে সকল সুযোগ সুবিধা, আপনি তাকে বলছেন মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা, এভাবে ভাগ করা। প্রধানমন্ত্রী উনি যে বার্ষিক সম্মেলন ডাকেন জেলা কর্মকর্তাদের, কই অন্য ডিপার্টমেন্টের ডাকেন না? তিনি জেলার যিনি প্রতিনিধি, সিম্বল অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন দি ডিস্ট্রিক্ট, তাকেই ডাকেন। ডেকে তার মাধ্যমে তিনি আশা করেন যে এটা পার্কুলেটেড হবে, এটা যাবে অন্যান্য যা যা উনি নির্দেশনা দিয়েছেন, বোধহয় 23টা না কয়টা নির্দেশনা দিয়েছেন, এগুলো কিন্তু শুধু ডিসিদের জন্য নয়, এটা সব ডিপার্টমেন্ট সকলের বেলায় এটা প্রযোজ্য। হ্যাঁ, ডিসিরা এসছেন তাদের এলাকার সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য, অভাব অসুবিধা ইত্যাদি বলার জন্য, এবং তাদের কাজ করতে গিয়ে কী অসুবিধা হচ্ছে, কাজ করতে গিয়ে কী অসুবিধা হচ্ছে তার মধ্যে তারা অত্যন্ত স্পষ্টভাবে এবার বলে দিয়েছেন যে দেখুন, রাজনৈতিক হস্তক্ষেপের জন্য কাজ করতে পারি না। রাজনৈতিক হস্তক্ষেপের জিনিসটা দুই রকম, একটা হচ্ছে হস্তক্ষেপ ভালোর জন্যে, অর্থাৎ ডিসি সাহেব এই যে রাস্তাটা বানাবেন বা এই যে এখানে যে আপনি একটা উন্নয়নমূলক কাজ করতে যাচ্ছেন, আসুন আমরা একসঙ্গে এটা করি, এটা কী কী অসুবিধা আছে। তখন ডিসি সাহেব হয়তো বললো যে ভাই আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, আপনি প্লিজ একটু গিয়ে দেখুন এখানে কতগুলা লোক আছে যারা বাধার সৃষ্টি করতে। উনি বললেন যে ঠিক আছে, আমি গিয়ে দেখতেছি, এদেরকে আমি ঠিক করে দেবো। এটা হচ্ছে গিয়ে কোঅপারেশনের ব্যাপার, কারণ তিনি যেহেতু পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি, অতএব তার কথা বিকাবে তাদের কাছে, তিনি গিয়ে তাদের ঠিক করতে পারেন। কিন্তু আইন যেখানে প্রয়োগ করতে হবে সেখানে কম্প্রোমাইজ করলে ডিসিকে চলবে না, এবং ডিসি যেখানে কম্প্রোমাইজ করতেছেন না সেখানে তিনি গাজী কি তারেক সালমান হয়ে যাচ্ছেন, এটা ঠিক হবে না। অতএব এটা আইন প্রয়োগের আরো ক্ষমতা চাইতে গিয়ে জেলা প্রশাসকরা এবার ভ্রাম্যমাণ ইত্যাদির কথা বলেছেন। আচ্ছা আমি বলি, আপনি তো না হলে নির্বাচনের সময় আপনি নির্বাচনের শৃঙ্খলা রক্ষা করতে অসুবিধা হবে, নির্বাচনের প্রসঙ্গে এই কথাটা এনেছেন। এখন হয়তো ভ্রাম্যমাণ আদালত আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইত্যাদি করতে পারেন, তবে সেই প্রয়োজনীয় সংখ্যক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনার থাকতে হবে। কেমন নাই কিন্তু, যার জন্য আপনি ভেজাল দূর করাই বলুন বা ওজনে কম দেওয়া বলুন বা অন্যান্য ওই বাসে ওভারলোডিং বলুন, হাই স্পিড বলুন, ইত্যাদি করতে পারছে না। আচ্ছা করুন, এটা আপত্তি নেই, কিন্তু সময় নির্বাচনের সময় আপনি কতজন ম্যাজিস্ট্রেট দিবেন, আপনি কতটা ভ্রাম্যমাণ আদালতের দরকার পড়বে, সেখানে তাদের অনেক বেশি দরকার পড়বে। সেখানে তারা যদি তাদের ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতাটুকু যদি এখানে যদি ডিসিরা যদি না পান, অন্তত সেই সময়ের জন্যে। মাঝে মাঝে বলা হয় না যে নির্বাচনের সময় আর্মি ডিপ্লয় করে আর্মিকে ক্ষমতা দিতে হবে, ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিতে হবে। এটা আপনি আর্মিকে দেওয়ার আগে অন্ততপক্ষে জুডিশিয়াল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না we are not talking about the army. Keep the army out of it. আমি কথাটা শেষ করতে পারি নাই, ওখানে মাত্র একটা কমা দিয়েছিলাম, তার মাঝখানে তুমি ঢুকে পড়েছো। আমার বাক্যটা শেষ করে একটা দাড়ি টানতে হবে। আমি বলছি যে দাবিটার কথা বলছি, মাঝে মাঝে দাবি তো করছে না, অফকোর্স দাবি করছে, কে দাবি করছে না, বিভিন্ন রকমের, এবং সময় আরো আসুক শুনেন। কিন্তু আমি বলতেছি ইয়েকে দেওয়ার আগে, আর্মি বা অন্য কাউকে দেওয়ার আগে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দেওয়া উচিত, যে তোমরা ভ্রাম্যমাণ আদালত করো বা ইয়ে করো। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মানে এখনো তো যেহেতু আদালতের স্থগিতাদেশ আছে, বিচার চলছে, কাজে ভ্রাম্যমাণ আদালতও চলছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা চাইলেই পুলিশ পাবেন। আপনারা যদি আমাকে একটু নিয়মটা বলেন, মানে নিয়মটা তো এই যে আর্মি এলেও তো সিভিল প্রশাসনের আন্ডারে কি তাকে কাজ করতে হবে, মানে জেলা প্রশাসকই তো তার রিকোয়ারমেন্ট জানাবেন যে আমি আর্মি চাই আমার জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন ডিপ্লয় করা হবে সরকারের তরফ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে, নির্বাচন কমিশন তখন তো সমস্ত ব্যাপারটা নির্বাচন কমিশনের কাছে চলে যাবে। নির্বাচন কমিশন বলবে, আর্মিকে বলবে যে আপনারা জেলায় জেলায় উপজেলায় ইত্যাদি ইত্যাদি ইনফরমেশনে যান এবং এটা সুষ্ঠুভাবে করুন আর কি। তখন দেয়ার সার্ভিসেস হ্যাভ গট টু বি প্লেসড আন্ডার দি এট দি ডিসপোজাল অফ দি ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তখন নাম হয়ে যাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অথবা
যদি সরকার যদি চায় বা নির্বাচন কমিশন যদি চায়, ইউএন এর কাছে ওই ইউনিটের থাকবে। ওয়ালিউর রহমান, আপনি কিছু একটা যোগ করতে চাইছিলেন এই আর্মি প্রসঙ্গে? আমি বলতে চাচ্ছি, মানে মোফাজ্জল করিম তুললেন। জি না, যেহেতু উনি তুলেছেন কথাটা বোধহয় আমার বলা দরকার, যে পৃথিবীর কোথাও নির্বাচনের জন্য কোনো জায়গা আর্মি নিয়োগ করা হয় না। এবং এই জন্য যারা আমি 5-6টা দেশে নির্বাচন কি বলে মনিটর করতে গেছি আমি, এবং সেখানে যে একটি দেশে আর্মি লাগানো ডিপ্লয় করা হয়েছিল, এবং যেখানে ডিপ্লয় করলো সেখানে ইলেকশনটা ভন্ডল হয়ে গেল আমাদের সামনে, and we declared the election null and void because army, কাজে army is not a solution আমাদের is দেশে যে আগে army civil deployment হয় নাই bureaucracy, কখনো? excuse me, civil bureaucracy দিয়েই হবে, এবং তাদেরকে যেভাবে যে তারা যে মিনিস্ট্রিয়াল পাওয়ারটা চেয়েছে, যে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা আওয়ামী লীগ না পারা যাবে। আর অতীতে কি আর্মি দেওয়া হয় না? they are still working। আপনি দেখেন না কেন, আমি যে বলছি যে এত যে আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি, যেভাবে এগোচ্ছি, সেদিক দিয়ে কারা কাজ করছে? these DCs are working in the face of so many difficulties, they are working। এটা স্বীকার করতে হবে তো যে তারা ওয়ার্ক করছে, কাজ করছে, কারণ তাদেরকে এই জন্যই তাদেরকে গঠন করা হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, এবং আমার মতে তারা ভালো কাজ করছে। হ্যাঁ, there are problems, সেই প্রবলেমসগুলো রিজলভ করতে হবে সরকারের। কামালউদ্দিন আহমেদ, আপনি মানে আপনার কাছে আবার যদি সেই নিয়োগের প্রসঙ্গে আসি, যে মানে তোমরা পরীক্ষা দাও, পরীক্ষা মোটামুটি হলে পরে মানে আওয়ামী লীগ নেতারা গত কয়েক বছরে দুজন অন্তত আমি এখনই মনে করতে পারছি এই ধরনের কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন যে পরীক্ষা ভালো করে দাও, বাকিটা আমরা দেখছি। মানে এই যে নিয়োগ থেকে পদোন্নতি থেকে বড় পদে থাকা, প্রত্যেকটি বিষয়ে আসলে শুধুমাত্র বিশ্বস্ত লোকের জন্যই বরাদ্দ, এই বিশ্বাস বা এই বাস্তবতায় একটি নির্বাচন সামনে রেখে আসলে প্রশাসনের উপর রাজনৈতিক দলগুলোকে ভরসা রাখতে পারবে? আর ওবায়দুল কাদের যে ফর্মুলা দিয়েছেন যে কোনো কেউ রাজনৈতিক প্রভাব বিস্তার করতে আসলে তাকে অভিযোগ জানানো, সেটা আপনার কাছে কতটা বাস্তবসম্মত মনে হয়? সম্ভব? ধন্যবাদ। রাজনৈতিক একজন বিশিষ্ট নেতার বক্তব্য সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই। না, মানে আপনার কি মনে হয় এটা কি সম্ভব যে গিয়ে বলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে যে এরকম ঘটনা ঘটছে আমার জেলায়? এইগুলি একজন রাজনৈতিক নেতার বক্তব্য। রাজনৈতিক নেতাদের এই ধরনের বক্তব্য হামেশাই হয়ে থাকে, এবং সেভাবেই এটা গুরুত্ব দেওয়া উচিত। তার মানে কি এটা গুরুত্ব দেওয়া উচিত না? না, গুরুত্ব দেওয়া উচিত, এবং উনি একজন, হ্যাঁ, উনি গুরুত্ব দেওয়া উচিত। সেভাবেই দেশের রাজনীতিবিদ জনগণ চিন্তা করবেন। আর আপনি যে একটা সুন্দর প্রশ্ন করেছেন যে নিয়োগ বা পদোন্নতি, নিয়োগের ব্যাপারে আমি এইটুকু সুস্পষ্টভাবে বলতে চাই যে আমরা পাবলিক সার্ভিস কমিশনে কোনো সরকারি আমলা বা রাজনৈতিক নেতা বা কোনো উচ্চ পর্যায়ে যেই হোক না কেন, তাদের কাছ থেকে কোনো টেলিফোন, কোনো অনুরোধ, ইভেন দেন কোনো প্রস্তাবনা, যেগুলো অতীতে অনেক সময় অনেক তালিকার কথাও বলা হয়েছে যে বিভিন্ন স্থান থেকে হয়েছে, তালিকা শুধু এন্ডোর্স করা হয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই 16 কোটি মানুষের সম্মুখে, আপনাদের এই টেলিভিশনের সম্মুখে, এটা কেউ প্রমাণ করতে পারবে না সাম্প্রতিককালে। আমি নিজেও এখানে আছি, এবং কেউ যদি কোনো কিছু বলে থাকেন তার নিজ দায়িত্বে বলেছেন, সেটার দায়িত্ব ওনারই। কিন্তু আমরা যারা কমিশনে আছি তারা এরকম কোনো টেলিফোন বা অনুরোধ আমরা পাই না। আমাদের দর্শক এস এম সালাউদ্দিন রানা প্রশ্ন করেছেন, আপনি মনে করেন কিনা যে প্রশাসন পারবে কিনা দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করতে? দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করা এই প্রশাসনের পক্ষে সম্ভব হবে কিনা? খুব কষ্টকর হবে। বাস এক কথায় জবাব দিলাম। ওয়ালিউর রহমান, আমি মনে করি না কষ্টকর হবে। যদি আমরা যেভাবে প্রধানমন্ত্রীর বক্তৃতার মাধ্যমে যে কথাগুলো তিনি বলেছেন সেভাবে যদি আমরা এগিয়ে যাই, তাহলে এই প্রশাসনের মাধ্যমে এবং বর্তমান সরকারের অধীনেই যে নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠু হবে এবং ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ওয়ালিউর রহমান, মোফাজ্জল করিম, ধন্যবাদ কামালউদ্দিন আহমেদ, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আজ আর সাফল্য গাথা দেখাবার সময় নেই, আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি, তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসির সঙ্গে।